ওয়েলকাম স্টুডেন্টস, লাইফ সায়েন্স ক্লাস বাংলা চ্যানেলের পক্ষ থেকে প্রথমে সকলকে স্বাগত জানাই। আজ আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় বা ফোর্থ চ্যাপ্টার, যেটি হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণ বা বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার, এই চ্যাপ্টার থেকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো ইমিউনিটি বা অনাক্রম্যতা। এই ইমিউনিটি বা অনাক্রম্যতা থেকে আমরা যে যে বিষয়গুলি সম্পর্কে আজকের পর্বে জানবো সেগুলি হচ্ছে ইমিউনিটি ডেফিনেশন বা অনাক্রম্যতা কি বা অনাক্রম্যতা কাকে বলে, ইমিউন সিস্টেম সম্পর্কে জানবো, ইমিউন সিস্টেম অর্থাৎ অনাক্রম্য তন্ত্র সম্পর্কে জানবো, ইমিউনোলজি বা অনাক্রম্য বিদ্যা কি সেই সম্পর্কে জানবো এবং তার সঙ্গে জানবো ইমিউনিটি টাইপস অর্থাৎ টাইপস অফ ইমিউনিটি বা অনাক্রম্যতার প্রকারভেদগুলি কি কি। এই ইমিউনিটির যে বেসিক কনসেপ্ট বা ইমিউনিটির যে কনসেপ্টটা সেটা আজকে আমরা একটু ডিটেলসে জানবো। ইমিউনিটি বা অনাক্রম্যতা কিন্তু বর্তমান সময়ের সাপেক্ষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, কারণ আমরা যে অতিমারি বা মহামারীর মধ্যে দিয়ে অতিক্রম করছি সেক্ষেত্রে কিন্তু এই ইমিউনিটি বা অনাক্রম্যতা সম্পর্কে আমাদের প্রত্যেকের একটি বেসিক ধারণা থাকা দরকার। তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। তাহলে প্রথমেই বললাম আজকে টপিকটি আমাদের কি, টপিকটি হলো ইমিউনিটি বা অনাক্রম্যতা। এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। ইমিউনিটি বা অনাক্রম্যতার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে একটা ছোট্ট গল্প বলে নেওয়া যাক। গল্প বলতে কিরকম না, আমরা জানি যে আমাদের ঘরে যদি কোনো দুষ্টু লোক ঢোকার চেষ্টা করে বা কোনো দুর্বৃত্ত লোক ঢোকার চেষ্টা করলো, তখন আমরা কি করব? তখন আমরা কিন্তু তাকে সঙ্গে সঙ্গে প্রতিহত করার বা প্রতিরোধ করার চেষ্টা করব। ঠিক সেভাবে যেমন করে আমাদের দেশের সীমান্তে সেনাবাহিনীরা কি করছে, সব সময় পাহারা দিচ্ছে যাতে শত্রুপক্ষ কোনোভাবে না আক্রমণ করতে পারে। যদি কোনোভাবে শত্রুপক্ষ আক্রমণ করে তাহলে কিন্তু সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে প্রস্তুত থাকে তাদেরকে প্রতিহত করার জন্য। ঠিক তেমনি ভাবেই আমাদের শরীরে, মানব শরীরে, এখানে আমি বলেইছি চ্যাপ্টারটির নাম জীববিদ্যা এবং মানব কল্যাণ অর্থাৎ বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। মানব দেহে বা মানব শরীরে কিন্তু এরকম একটি সিস্টেম আছে যেটি কিন্তু তৈরি করাই আছে অলরেডি এবং কিছুটা কিন্তু কৃত্রিম ভাবেও তৈরি করা হয়। সেই সিস্টেমটি কি বা সেই তন্ত্রটি কি? সেই সিস্টেমটি হলো যে বাইরে থেকে যদি কোনো রোগ জীবাণু বা কোনো বিষাক্ত পদার্থ বা কোনো অণুজীব বা কোনো রেণু ফুলের ইত্যাদি কি হয় বা বিজাতীয় বস্তু, সোজা কথা হচ্ছে বাইরের কোনো বিজাতীয় বস্তু যদি শরীরকে আক্রমণ করে তাহলে শরীরের মধ্যে একটা সিস্টেম আছে, সে কি করবে, সেই বিজাতীয় বস্তুর আক্রমণকে প্রতিহত করবে। ঠিক যেভাবে সেনাবাহিনীরা কি করে, শত্রুপক্ষকে প্রতিহত করে দেশকে রক্ষা করে, ঠিক সেভাবে প্রতিহত করবে। এই যে সিস্টেমটার কথা বলছি বা এই যে তন্ত্রটার কথা বলছি আমরা বুঝতেই পেরেছি সেই সিস্টেম বা তন্ত্রটি কি। সেই সিস্টেম বা তন্ত্রটি হলো ইমিউন সিস্টেম বা অনাক্রম্য তন্ত্র। তাহলে বোঝাই গেল ইমিউন সিস্টেম বা অনাক্রম্য তন্ত্র কাকে বলে। ইমিউন সিস্টেম, ইমিউন সিস্টেম বা যেটাকে আমরা বলছি কি অনাক্রম্য তন্ত্র। অনাক্রম্য তন্ত্র। তাহলে এবার আমরা দেখব এই ইমিউন সিস্টেম বা অনাক্রম্য তন্ত্রের ডেফিনেশন অর্থাৎ ইমিউন সিস্টেম ডেফিনেশন বা অনাক্রম্য তন্ত্রের সংজ্ঞাটি কি। ইমিউন সিস্টেম বা অনাক্রম্য তন্ত্র কাকে বলবো না, দেহের যে তন্ত্র বা যে সিস্টেম এক্ষুনি বলেছি কোনো বিজাতীয় বস্তুর থেকে দেহকে মানে কোনো বিজাতীয় বস্তুর সংক্রমণের থেকে দেহকে রক্ষা করে তাকেই বলা হয় ইমিউন সিস্টেম বা অনাক্রম্য তন্ত্র। তাহলে ইমিউন সিস্টেম ডেফিনেশন বা অনাক্রম্য তন্ত্রের সংজ্ঞাটি বা অনাক্রম্য তন্ত্র কি সেটি বোঝা গেল। কি বললাম, দেহের যে তন্ত্র কোনো বিজাতীয় বস্তুর সংক্রমণের হাত থেকে দেহকে রক্ষা করে তাকে বলা হয় ইমিউন সিস্টেম বা অনাক্রম্য তন্ত্র। এরপর চলে আসবো আমরা ইমিউনিটি বা অনাক্রমতা, মানে ইমিউনিটি ডেফিনেশন বা অনাক্রমতা কি সেই সম্পর্কে। তাহলে এরপর আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে ইমিউনিটি
ডেফিনেশন বা অনাক্রম্যতা, যেটি আজকের মূল টপিকের ব্যাপার বিষয়, সেটি কি সেই সম্পর্কে। তাহলে ইমিউনিটি কাকে বলবো? আমি একদম সরাসরি ইমিউনিটি ডেফিনেশন বা অনাক্রম্যতা কি বা অনাক্রম্যতা কাকে বলে সেই সংজ্ঞাটিতে কিন্তু চলে আসছি। কি বলবো ইমিউনিটি বা অনাক্রম্যতা কাকে বলে? দেহের পক্ষে এক্ষুনি বলেছি যে ক্ষতিকর জীবাণু বা বিজাতীয় যে জীবাণু, সেই বিজাতীয় জীবাণু বা ক্ষতিকর জীবাণু যখন দেহে প্রবেশ করে এবং দেহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই বিজাতীয় বস্তু বা জীবাণুর বিরুদ্ধে, সেই উপাদানগুলির বিরুদ্ধে যে কি হয় না একটা প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়, দেহের মধ্যে যে প্রতিরক্ষা ব্যবস্থাটা তৈরি হয় তাকেই বলা হয় ইমিউনিটি বা অনাক্রম্যতা। তাহলে ইমিউনিটি ডেফিনেশন বা অনাক্রম্যতা কি বা অনাক্রম্যতা কাকে বলে বোঝা গেল। কি বললাম না, দেহের পক্ষে ক্ষতিকর জীবাণু বা বিজাতীয় যে বস্তুগুলি দেহে কি করছে, ক্ষতি করছে, সেই ক্ষতিকর ব্যাপারটার বিরুদ্ধে মানে ক্ষতিকার বিরুদ্ধে বা সংক্রমণের বিরুদ্ধে দেহে কি হয় না যে প্রতিরক্ষা ব্যবস্থাটি গড়ে ওঠে। তাহলে টোটাল একটা কথার মধ্যে এসে সীমাবদ্ধ আমরা পেলাম, সেই কথাটি কি, সেটি হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা। কথাটি কি, কথাটি হলো প্রতিরক্ষা ব্যবস্থা। টোটাল ইমিউনোলজি বা ইমিউন সিস্টেম বা ইমিউনিটি অর্থাৎ অনাক্রম্যতা বা অনাক্রম্য বিদ্যা, টোটাল যে ব্যাপারটি সেটি কিন্তু দাঁড়িয়ে আছে এই কথাটির উপরে। কি হচ্ছে ইমিউনিটির মূল কথা, সেটি হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রতিরক্ষা ব্যবস্থাটা কিন্তু দেহ কিছুটা নিজের থেকেই তৈরি করতে পারে, মানে কিছুটা অর্জিত হয়, আবার কিছুটা কৃত্রিম ভাবে হয়। এবং কার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থাটা গড়ে উঠছে? বিজাতীয় বস্তু বা কিসের বিরুদ্ধে না যে কোনো রকম অধিবিষ অনুবিষ ইত্যাদির বিরুদ্ধে, মানে টক্সিন জাতীয় পদার্থের বিরুদ্ধে। এখানে একটু বলে দিই, তাহলে আমাদের ইমিউনিটি ডেফিনেশন বা অনাক্রম্যতা কি বা কাকে বলে সেটা জানা হয়ে গেল। এখানে একটু বলে দিই, ইমিউনিটি বা অনাক্রম্যতা পড়তে গিয়ে কিন্তু আমাদের একটু মাইক্রোস মানে অণুজীব যেটাকে বলছি আমরা, সেই অণুজীব সম্পর্কে ধারণা থাকা দরকার, যেটি আমরা অষ্টম শ্রেণীতে কিন্তু পড়ে এসেছি। অণুজীব কাকে বলে আমরা জানি, যে সমস্ত বস্তুকে কি খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপের মাধ্যমে বা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয়, যারা কি করে শরীরে কিন্তু মানে কখনো ক্ষতি করে, আবার কখনো কিন্তু কিছু অণুজীব আছে যারা কিন্তু ভালোও করে, অর্থাৎ তাদের সুফল এবং কুফল মানে ভালো এবং মন্দ দুটি আছে। এই অণুজীবের কথাটি এখানে বললাম কারণ আজকে তো আমাদের এই চ্যাপ্টারটা শুরু হলো, চ্যাপ্টারটা আস্তে আস্তে কন্টিনিউ হবে। চ্যাপ্টারটা হতে হতে আমরা বুঝতে পারবো যে অণুজীব তো একদিক থেকে যেমন ক্ষতিও করছে, কিন্তু কিছু অণুজীব, সেই অণুজীবগুলো কিভাবে এই অনাক্রম্যতা বা ইমিউনিটি, এই ইমিউনিটি সিস্টেম বা ইমিউন যে সিস্টেমটা বা অনাক্রম্যতা যেটা, সেটাকে কিভাবে বাড়িয়ে তুলছে সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো আমি অণুজীবের ধারণাটা এখানে একটু দিয়ে রাখলাম। তাহলে হয়ে গেল ইমিউনিটি বা অনাক্রম্যতা। নেক্সট যে ডেফিনেশনটাতে আসবো সেটা হচ্ছে ইমিউনোলজি ডেফিনেশন বা অনাক্রম্য বিদ্যা কাকে বলে। ইমিউনোলজি ডেফিনেশন বা অনাক্রম্য বিদ্যা কাকে বলে। আশা করি এতটা পর্যন্ত প্রত্যেকের বোঝা গেছে। নেক্সট যেটাতে আসবো সেটা হচ্ছে ইমিউনোলজি ডেফিনেশন বা অনাক্রম্য বিদ্যা। ইমিউনোলজি ডেফিনেশন বা অনাক্রম্য বিদ্যা কাকে বলবো? ইমিউনোলজি বা অনাক্রম্য বিদ্যা জীববিদ্যার, অবশ্যই কিন্তু এটা একটি জীববিদ্যার শাখা। আমরা যখন জীববিদ্যার শাখাগুলি সম্পর্কে আলোচনা করেছিলাম একদম প্রথম চ্যাপ্টারে, সেই প্রথম চ্যাপ্টারে কিন্তু আমরা এই ইমিউনোলজি বা অনাক্রম্য বিদ্যা সম্পর্কে জেনেছিলাম। তাহলে জীববিদ্যার যে শাখাতে কি হচ্ছে, জীববিদ্যার যে শাখাতে দেহে কি হচ্ছে না অনাক্রম্য তন্ত্রের গঠন এবং তার কার্যকারিতা নিয়ে আলোচনা করা হচ্ছে, তাকেই বলা হচ্ছে ইমিউনোলজি বা অনাক্রম্য বিদ্যা। তাহলে কি বললাম, জীববিদ্যার যে শাখাতে কি হচ্ছে না দেহের অনাক্রম্য তন্ত্রের বা অনাক্রম্যতা তন্ত্রের গঠন এবং কার্যকারিতা নিয়ে, তার গঠনটা কিরকম এবং তার কাজটা কি, এটা নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে যে জীববিদ্যার শাখাতে, তাকে বলা হচ্ছে ইমিউনোলজি বা অনাক্রম্য বিদ্যা। তাহলে ইমিউনোলজি বা অনাক্রম্য বিদ্যা কাকে বলে জানা গেল। এরপর আমরা যেটি জানবো সেটি হচ্ছে কি না এই অনাক্রম্য বিদ্যার বা ইমিউনোলজির জনক কে, তার নামটি, মানে কে আবিষ্কার করেছিলেন তার নামটি। বিজ্ঞানীর নামটি আমরা অল্প বিস্তর সবাই জানি,
তাও আমাদের কিন্তু এটা ভালোভাবে জেনে রাখতে হবে। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার হচ্ছেন কি, আমি মাঝখানে পরিষ্কারভাবে লিখে দিচ্ছি নামটি, তাহলে বোঝা যাবে। ইমিউনোলজি বা অনাক্রম্যবিদ্যার জনক হলেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। JENNER। এই নামটি কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। ইনি হলেন কি, অনাক্রম্যবিদ্যার জনক বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। এতটা পর্যন্ত হয়ে গেল। নেক্সট আমরা চলে আসবো যে টপিকটিতে, অনাক্রম্যতা বা ইমিউনিটি থেকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো টাইপস অফ ইমিউনিটি বা অনাক্রম্যতার প্রকারভেদ। কি আলোচনা করব? টাইপস অফ ইমিউনিটি। খুব ধীরে ধীরে চ্যাপ্টারটিতে আমরা এগোবো। এটি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ বর্তমানে যে কোভিডের সঙ্গে আমরা যুদ্ধ করছি সেক্ষেত্রে কিন্তু ইমিউনিটি বা অনাক্রম্যতা সম্পর্কে ধারণা থাকা খুবই দরকার সবারই। তো টাইপস অফ ইমিউনিটি বা অনাক্রম্যতার প্রকারভেদ। টাইপস এর মধ্যে আগে আমি একটি ছক করে এটি বলবো, দুভাগে অনাক্রম্যতাকে ভাগ করা হয় বা ইমিউনিটিকে দুভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটি হলো সহজাত। প্রথম ভাগটি হচ্ছে সহজাত অনাক্রম্যতা এবং দ্বিতীয় ভাগটি হলো অর্জিত অনাক্রম্যতা, যেটিকে বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আবার কখনো কখনো এই সহজাত অনাক্রম্যতাকে কি বলা হয়? অনির্দিষ্ট অনাক্রম্যতাও বলে। এই সহজাত অনাক্রম্যতাকে আবার কখনো কখনো অনির্দিষ্ট অনাক্রম্যতাও বলে। সহজাত অনির্দিষ্ট অনাক্রম্যতাও বলে। আবার অর্জিত অনাক্রম্যতাকে সুনির্দিষ্ট অনাক্রম্যতাও বলা হয়। তাহলে ইমিউনিটি, টাইপস অফ ইমিউনিটি বা অনাক্রম্যতার প্রকারভেদের মধ্যে আমরা কি কি জানলাম? প্রধান দুটি ভাগ জানলাম। প্রথম ভাগটি হলো সহজাত বা অনির্দিষ্ট অনাক্রম্যতা, দ্বিতীয়টি হলো বা সহজাত, যেটাকে বলছে ইনেট ইমিউনিটি, এবং এটি হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অর্জিত বা সুনির্দিষ্ট অনাক্রম্যতা। সহজাত বা অনির্দিষ্ট, সহজাত কথাটির মধ্যে কিন্তু আমরা বুঝতে পারছি একটি শব্দ লুকিয়ে আছে, যেটি হচ্ছে সহজাত মানে এটি নিজের থেকেই হয়েছে। নিজের থেকে কি করে হয়েছে? মানে যেটি জন্ম থেকেই আছে। তার মানে সহজাত বা ইনেট ইমিউনিটি বা অনির্দিষ্ট অনাক্রম্যতার সংজ্ঞাটি তাহলে কি হবে? সংজ্ঞাটি এরকম হবে যে বাইরে থেকে রোগ জীবাণু দেহে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেহে যে রোগ প্রতিরোধ ব্যবস্থাটি গড়ে ওঠে সেটি হলো সহজাত বা অনির্দিষ্ট বা ইনেট ইমিউনিটি বা অনাক্রম্যতা। তাহলে এই সহজাত বা অনির্দিষ্ট অনাক্রম্যতাটা কিন্তু বলেই দিচ্ছে এখানে, এটি কিন্তু সবসময় অনির্দিষ্ট, মানে পার্টিকুলার কোনো রোগ জীবাণুর ক্ষেত্রে যে সেই অনাক্রম্যতাটি গড়ে উঠবে তা কিন্তু নয়। যে কোনো রকম রোগ জীবাণুর ক্ষেত্রে কিন্তু প্রতিরোধ ব্যবস্থাটা গড়ে উঠতে পারে, ওই জন্য এটিকে বলা হচ্ছে অনির্দিষ্ট অনাক্রম্যতা। এবং এটি সহজাত কেন? এটি জন্ম থেকে নিয়েই, মানে জন্মগত, এটি আমরা জন্ম থেকেই লাভ করে থাকি। বোঝা যাচ্ছে যে অনাক্রম্যতাটি জন্মগত এবং অনির্দিষ্ট, সেটি হলো সহজাত অনাক্রম্যতা বা অনির্দিষ্ট অনাক্রম্যতা। এই সহজাত বা অনির্দিষ্ট অনাক্রম্যতা বা ইমিউনিটির দুটি উদাহরণ আমরা দুভাবে পড়ব। একটি হলো, আমি এই দিকটা একটু মুছে দিচ্ছি, উদাহরণটা একটু ভালোভাবে ঠিক মনে রাখতে হবে। উদাহরণ দুটো ভাবে এটা পরীক্ষায় প্রশ্ন আসে, লিখতে হবে। সহজাত এবং অর্জিত ক্ষেত্রে ভৌত বাধারূপে কিছু জিনিস থাকে মানব শরীরে যারা কি করে অনাক্রম্যতা। আমি একটু আগেই বলেছি যে এই অনাক্রম্যতাটা কিন্তু জন্মগত। ভৌত বাধারূপে কেউ প্রতিহত করে, আবার কেউ প্রতিহত করে রাসায়নিক বাধারূপে। তাহলে ভৌত এবং রাসায়নিক দুটি বাধারূপে কি হবে না, রোগ জীবাণু বাইরে রোগ জীবাণুকে প্রতিহত করতে পারবে। ভৌত বাধার উদাহরণ কি হবে? ভৌত বাধার যে উদাহরণটি আছে সেগুলি হলো কি না, আমাদের দেহত্বক, অবশ্যই মনে রাখতে হবে আমাদের দেহত্বক। এছাড়াও কি আছে
না শ্লেষ্মা যে পর্দাগুলো আছে সেগুলো ভৌত রূপে কাজ করে, আর রাসায়নিক পদার্থ কি না পাকস্থলী থেকে যে অবস্টেন্টিক কোষ থেকে যে HCl-টা খরিত হয়, সেই HCl-টা কিন্তু এখানে রাসায়নিক বাধা রূপে কি করছে, মানে রাসায়নিক ভাবে অনাক্রমতায় সাহায্য করছে। এছাড়াও দেহ তরলের মধ্যে লাইসোজাইম পাওয়া যায়, এই লাইসোজাইম উৎসেচকও কিন্তু রাসায়নিক রূপে কাজ করে। এরা কিন্তু কি করছে, ভৌত এবং রাসায়নিক বাধা রূপে যে উদাহরণগুলো দিলাম তারা কি করছে, রোগটাকে প্রতিহত করছে। তাহলে হয়ে গেল সহজাত বা অনির্দিষ্ট। এরপর চলে আসবো অর্জিততে। অর্জিত কিন্তু আবার দুটো ভাগ আছে। অর্জিতর আবার দুটো ভাগ আছে, মানে যেটাকে অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলছি বা অর্জিত অনাক্রম্যতা বলছি, তার আবার দুটো ভাগ আছে। অর্জিতর দুটো ভাগ আছে। অর্জিতকে আরেকটা বলেছি এটা কি, সুনির্দিষ্ট। অর্জিত দুটো ভাগ কি কি? প্রথম ভাগটি হলো সক্রিয় অর্জিত অনাক্রমতা, সক্রিয় অর্জিত অনাক্রমতা, এবং দ্বিতীয় ভাগটি হলো নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ অর্জিত অনাক্রম্যতা, সক্রিয় একটি নিষ্ক্রিয় একটি। এরপর আমরা যেটি জানবো সেটি হলো অর্জিত অনাক্রমতা বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি কাকে বলে, এটি আগে প্রথমে জানবো, তারপরে সক্রিয় অনাক্রমতা এবং নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা, অর্থাৎ সক্রিয় অর্জিত এবং নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা সম্পর্কে জানবো। তাহলে অর্জিত অনাক্রমতা কাকে বলবো? অর্জিত অনাক্রমতা কি হবে না, কোনো রোগ জীবাণু বা বিজাতীয় বস্তুর সংক্রমণের পর দেহ যে নির্দিষ্ট কথা কিন্তু বললাম, আমি কিন্তু সহজাত ক্ষেত্রে বলেছিলাম অনির্দিষ্ট, এখানে কি হচ্ছে না নির্দিষ্ট এবং চূড়ান্ত প্রতিরোধ করে তুলছে, তাকেই বলছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অর্জিত অনাক্রমতা। অর্জিত অনাক্রমতা দুটি ভাগ, সক্রিয় এবং নিষ্ক্রিয়। তাহলে সক্রিয়তে কি বলবো, দেহে কোনো রোগ জীবাণু বা অ্যান্টিজেন প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেহে যে অনাক্রম্যতাটা গড়ে ওঠে সেটা হচ্ছে সক্রিয় অর্জিত, মানে এটা কিন্তু জন্মগত নয়। দেহে কোনো যদি অ্যান্টিজেন বা বিজাতীয় বস্তু প্রবেশ করে তার ফলে সঙ্গে সঙ্গে যে অনাক্রম্যতাটা গড়ে উঠছে সেটা হচ্ছে সক্রিয় অর্জিত অনাক্রম্যতা বা অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা কাকে বলবো? নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতার ক্ষেত্রে বাইরে থেকে যদি কোনো অ্যান্টিবডি দেহে প্রবেশ করানো হয় সেক্ষেত্রে যে অনাক্রম্যতা বা ইমিউনিটি পাওয়ারটা গড়ে উঠছে সেটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা বা ইনঅ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে বোঝা গেল সক্রিয়টা দেহে নিজের থেকে রোগ জীবাণু প্রবেশ করে অনাক্রম্যতা তৈরি হচ্ছে, নিষ্ক্রিয় ক্ষেত্রে কি হচ্ছে, দেহে অ্যান্টিবডি প্রবেশ করানো হচ্ছে। এরপর এই সক্রিয় এবং নিষ্ক্রিয় এদেরকে আবার দুটি করে ভাগে ভাগ করা হয়। সেই ভাগগুলো কি কি দেখে নিই, আমি এখানে দিয়ে লিখে দিচ্ছি। প্রথম ভাগটি হলো প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রমতা এবং দ্বিতীয় ভাগটি হলো কৃত্রিম। আমি উদাহরণগুলি দেবো অবশ্যই, তাহলে বোঝা যাবে। নিষ্ক্রিয় ক্ষেত্রেও তাই, এরও দুটি ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমটা হচ্ছে প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা এবং দ্বিতীয় ভাগটি হচ্ছে কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। তাহলে এবার জানবো এই প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রম্যতা কি। আমরা অর্জিত ব্যাপারটা বুঝে গেছি, সক্রিয় ব্যাপারটা বুঝে গেছি, নিষ্ক্রিয় ব্যাপারটা বুঝে গেছি। প্রাকৃতিক মানে বুঝতেই পারছি যেটা ন্যাচারালি হবে, স্বাভাবিকভাবে হবে, অর্থাৎ কি কোনো রোগ জীবাণু প্রবেশ করার ফলেই সঙ্গে সঙ্গে যে অনাক্রম্যতাটা তৈরি হবে। এই উদাহরণ কিন্তু আমরা সকলেই জানি। আমরা জানি যে পক্স একবার হওয়ার পর কিন্তু আর সেকেন্ড বার হয় না, সাধারণভাবে কিন্তু সেকেন্ড বার হয় না। কেন? এই যে পক্সের জীবাণুটা বা গুটি বসন্তের যে জীবাণুটা শরীরে প্রবেশ করেছিল, সেই প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের মধ্যে তখন একটি কি হয়েছে, মানে যার শরীরে প্রবেশ করছে তার শরীরে একটি ইমিউন সিস্টেম তৈরি হচ্ছে বা একটি অনাক্রমতা তন্ত্র তৈরি হচ্ছে, যেই তন্ত্রটা কিন্তু পরবর্তীকালে যদি ওই পক্সের জীবাণুটি আবার শরীরে প্রবেশ করে তখন তাকে চিনে ফেলে এবং প্রতিহত করতে পারে। তাহলে বোঝা গেল প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রমতার উদাহরণটি কি হবে। এবার তাহলে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রমতার উদাহরণটি কি। কৃত্রিম মানে বুঝতেই পারছি যেটাকে কৃত্রিম ভাবে প্রয়োগ করা হচ্ছে। এই উদাহরণ হলো টিকা প্রয়োগ করা বা টিকাকরণ করা।
টিকা প্রয়োগের মাধ্যমে যে অনাক্রমতাটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রমতা। ভালোভাবে কিন্তু এখানে ব্যাপারগুলি মনে রাখতে হবে, কারণ এই প্রাকৃতিক কৃত্রিমের সঙ্গে নিষ্ক্রিয় প্রাকৃতিক কৃত্রিমে কিন্তু অনেক সময় গন্ডগোল হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে সবসময় কিন্তু বাইরের রোগ জীবাণু প্রবেশ করার ফলেই যে অনাক্রমতাটা তৈরি হচ্ছে। তার প্রাকৃতিক উদাহরণ আমি দিয়ে দিয়েছি, কৃত্রিমটা বললাম পোলিও যেমন টিকাকরণ করা হয়, ওটা কি ওরাল মুখে দেওয়া হয় টিকাটা, মানে টিকাকরণ প্রক্রিয়াটা। এবার নিষ্ক্রিয় ক্ষেত্রে কি হয়, নিষ্ক্রিয় ক্ষেত্রে আমি বলেইছি এক্ষেত্রে অনাক্রমতা তৈরি করা হবে সবসময় বাইরে থেকে অ্যান্টিবডিটা প্রয়োগ করার মাধ্যমে। তাহলে এক্ষেত্রে নিষ্ক্রিয় প্রাকৃতিক অনাক্রমতার উদাহরণটি কি হবে সেটি এবার জেনে নিই। এই নিষ্ক্রিয় প্রাকৃতিক অনাক্রমতা উদাহরণটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটি কি, সেটি হচ্ছে মাতৃদুগ্ধ। এবং যখন একটি শিশু মায়ের পেটে থাকে তখন আমরা জানি, আমরা পরে আস্তে আস্তে যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে ডিটেলসে জানবো তখন আরো বিস্তারিত ভাবে জানবো। এখন শুধু ইমিউনিটির কনসেপ্টটা দেওয়া হচ্ছে এখানে, জানবো এই মাতৃদুগ্ধ এবং একটি অ্যান্টিবডি আছে। অ্যান্টিবডি কি ব্যাপারটা আমি পরের পর্বে আলোচনা করে দেবো ডিটেলসে। একটি অ্যান্টিবডি আছে, সেই অ্যান্টিবডিটি কি হয় মায়ের অমরা বা প্ল্যাসেন্টার মাধ্যমে শিশুদেহে মানে ভ্রূণের দেহে যায়। এছাড়াও মাতৃ যে দুগ্ধটা আছে যেটি শিশু জন্মানোর সঙ্গে সঙ্গে পান করে তাতেও কিন্তু এই নিষ্ক্রিয় মানে প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা তৈরি হয়। মানে সেক্ষেত্রে এই অনাক্রমতাটা কি করবে, মানে মায়ের দুধ এবং অ্যান্টিবডিটি শিশুটিকে বিভিন্ন রকম রোগ সংক্রমণের হাত থেকে প্রতিরোধ করবে। হয়ে গেল। আর কি না, কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। তাহলে কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতার উদাহরণটি কি হবে, এই উদাহরণটি হবে ATS বা অ্যান্টি টিটেনাস সিরাম। এক্ষেত্রে কি হয় না, কৃত্রিম ভাবে কোনো অ্যান্টিবডিকে মানব শরীরে বা দেহের মধ্যে প্রবেশ করানো হয়। এই যে আমি ATS বা অ্যান্টি টিটেনাস সিরামের কথাটি বললাম, এই অ্যান্টি টিটেনাস সিরামটি কি হয় না, এই ATS একটি টিকা। এই টিকাটিকে প্রথমে ঘোড়ার দেহেতে দেওয়া হয়, ঘোড়ার দেহে দিয়ে একটি অ্যান্টিবডি তৈরি করা হয়, ঘোড়ার দেহেতে দিয়ে অ্যান্টিবডি তৈরি করা হয় এবং তারপরে এটিকে মানব শরীরে প্রবেশ করানো হয়। তাহলে প্রত্যেকটি উদাহরণ সহযোগে আমি সংজ্ঞাগুলি কিন্তু বলে দিলাম, একদম প্রাকৃতিক থেকে শুরু করে মানে একদম অর্জিত অনাক্রমতা, তার আগে ছিল সহজাত অনাক্রমতা, তার উদাহরণ বলেছি, অর্জিত প্রত্যেকটা বলেছি। এর প্রাকৃতিকের ক্ষেত্রে বসন্তের কথাটা বললাম, পক্সের কথাটা বলেছি, এই ক্ষেত্রে বলি টিকাকরণ, এক্ষেত্রে বললাম মাতৃদুগ্ধ এবং অ্যান্টিবডি। এখানে বলেছি মনে রাখবে যে এটা রোগ জীবাণু প্রবেশের ফলে, এবং এটা কিন্তু পার্থক্য, বেসিক পার্থক্য, এটা কিন্তু অ্যান্টিবডিটাকেই প্রবেশ করানো হচ্ছে। অ্যান্টিবডি সম্পর্কে কিন্তু আমি পরের পর্বে ডিটেলসে আলোচনা করব। আর কৃত্রিমে বললাম ATS বা অ্যান্টি টিটেনাস সিরামের কথা। তাহলে আমাদের টাইপস অফ ইমিউনিটি বা অনাক্রমতা প্রকারভেদটি হয়ে গেল। এবং এখানে আলাদা করে আর বলার অপেক্ষাই রাখছে না যে সহজাত এবং অর্জিতর মধ্যে পার্থক্যটা কি হবে। সহজাত মানে যেটি জন্ম থেকেই হচ্ছে অনাক্রমতা তৈরি হচ্ছে, অর্জিত মানে যেটি জন্মানোর পর রোগ প্রতিরোধ ব্যবস্থাটি যখন গড়ে উঠছে সেটি হচ্ছে অর্জিত। সহজাত ক্ষেত্রে এটি অনির্দিষ্ট, মানে যে কোনো রকম রোগ জীবাণুর পরিপ্রেক্ষিতে কিন্তু ওটি রোগ প্রতিরোধ করতে সক্ষম। কিন্তু অর্জিত ক্ষেত্রে নির্দিষ্ট, সবসময় সুনির্দিষ্ট হবে, কারণ পার্টিকুলার কোনো রোগ জীবাণুর ক্ষেত্রেই কিন্তু সেই অ্যান্টিবডিটি মানে সেই ইমিউন পাওয়ারটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটি কিন্তু গড়ে ওঠে। আর কি পার্থক্য হবে, সাধারণত এটুকু মনে রাখবে সহজাত এবং অর্জিতের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে যে সাধারণত দেহের বহিরাংশে সহজাত অনাক্রমতাটা কার্যকর, কিন্তু অর্জিত অনাক্রমতাটা দেহের অভ্যন্তরে কার্যকর। উদাহরণ দিয়ে দিয়েছি, সহজাত কথাই বলেইছি দেহের ত্বক, এটা বহিরাংশ, আর অর্জিত কি টিকাকরণ দেওয়া হচ্ছে, মানে টিকা দেওয়া হচ্ছে, তার সঙ্গে কোনো রোগ জীবাণু ভেতরে প্রবেশ করছে, মানে ভেতরে কি না প্রবেশ করলে তাহলে কিন্তু মানে প্রবেশ না করানো হলে তখন কিন্তু সেটি অর্জিত অনাক্রমতা তৈরি করতে পারবে না। তাহলে এতটা পর্যন্ত বোঝা গেল। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং প্রচুর শেয়ার করবে। আর এই পর্যন্ত যতটা বললাম ইমিউনিটি কনসেপ্ট বা ইমিউনিটির সংজ্ঞা বা অনাক্রমতার যে ধারণাটা আমি দিলাম, এই পর্যন্ত যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই তা প্রশ্ন করে, কোনো যদি প্রশ্ন থাকে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট যেটা আলোচনা হবে 9-এ সেটা হলো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। ধন্যবাদ।